মদ্যপান ও ধূমপান আপনার শরীরের জন্য ভালো নয়, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, গপ্প বৈঠকের পক্ষ থেকে আমি শুভ এবং আমি শ্রী গপ্প বৈঠকের সকল বাসিন্দা এবং পর্যটকদের জানাই স্বাগত। হরিনারায়ণ চট্টোপাধ্যায় এমন আরেকটি নাম যা আমাদের স্মৃতির গভীর থেকে হারিয়ে যেতে বসেছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য জনপ্রিয় রম্য নাটক তারই লেখা। তার জন্ম 1916 সালের 23শে মার্চ ও মৃত্যু 1981 সালের 20শে জানুয়ারি। 1972 সালে মতিলাল পুরস্কার ও 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে সম্মানিত হন তিনি। আজ তার লেখা একটি ছোট গল্প অবিশ্বাস্য আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক অমনিবাস থেকে। জীবনের ব্যাখ্যাহীন একটি ঘটনা নিয়েই এই গল্প। গল্প পাঠে আপনাদের সাথে থাকছে শুভ, বেগম আনোয়ারের চরিত্রে ও গল্পের সূত্রধার আমি শ্রী। শুরু হচ্ছে আজকের গল্প অবিশ্বাস্য। বিশ্বাস, বিশ্বাসই হচ্ছে আসল বস্তু। এই বিশ্বাসে ভগবান আর ভূত দুই পাওয়া যায়। আশ্চর্যের কথা, পৃথিবীতে ভূতে বিশ্বাস করে যত লোক, অবিশ্বাসীদের সংখ্যা তার চেয়ে কম নয়। যারা অবিশ্বাসী তারা বলেন ভূত বলে কিছু নেই, ও শুধু চোখের ভুল, মনের ভুল। বিশ্বাসীরা ঘোরতরভাবে আপত্তি করে, এতগুলো লোকের চোখের ভুল, মনের ভুল কখনো হতে পারে? এ তর্কের শেষও নেই, মীমাংসাও নেই। আমি নিজে একটা ঘটনা জানি। এই শহরেরই কোনো এক বাড়ির ব্যাপার। ছেলে খেতে বসেছে, পাতের কাছে ঠক করে একটা শব্দ, রক্ত মাখা একটা হাড় এসে পড়ল। বাড়ির বৃদ্ধ কর্তা পুজোয় বসেছেন। তার পূজার থালায় ফুল চন্দনের ওপর ছড়ছড় করে রক্তের ছিটে পড়তে লাগলো। তারপর বাতাস নেই, বৃষ্টি নেই, অথচ হঠাৎ বন্ধ জানলা দরজা খুলে গেল। ছাদের ওপর বৃষ্টিপাতের আওয়াজ। এ তো হামেশাই লেগেছিল। সে বাড়ি এখন আর নেই। কর্পোরেশন থেকে ভেঙে ফেলা হয়েছে বড় রাস্তা করার জন্য। বাড়ি ভাঙতে দেখা গেল ভিতের নিচে একটা কবর। কার কবর, কবেকার, কেউ জানে না। কিন্তু সকলের ধারণা এটাই বিপদের কারণ। অবশ্য এ ঘটনা আমার চোখে দেখা নয়, আমার এক শিক্ষকের কাছে শোনা। বিজ্ঞ বয়স্ক লোক। ভূতের মায়াজাল সৃষ্টি করার জন্য তিনি অযথা কল্পনা করে কিছু বলবেন, এ আমি ভাবতেই পারি না। তবে আজ তোমাদের যে ঘটনা শোনাবো সেটা আমার নিজের চোখে দেখা। সমবয়সীদের কথাটা বলেছি, তারা মুচকি হেসেছে, বলেছে ডাক্তার দেখাও হে, তোমার হজমের গোলমাল হচ্ছে। আমি জানি তোমরা মানুষকে নিরর্থক সন্দেহ করো না, সব কিছু সহানুভূতি দিয়ে বিচার করো। সেই সাহসেই এ কাহিনী তোমাদের বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। সবে কলেজ থেকে বেরিয়েছি, ইতস্তত চাকরির সন্ধান করছি। এমন সময় পাড়ার ছেলেরা আমার কাছে এসে হাজির। কি ব্যাপার? এখন তো পুজোর মরশুম নয়, তবে কিসের চাঁদা? না না না, চাঁদা নয়, চাঁদা নয়, চাঁদা নয়। স্কুল বন্ধ হয়ে গেছে, আমরা অভিনয় করব। একটা বই ঠিক করে দিন না। অভিনয় কেন? নতুন কিছু করো। নতুন কিছু কি করব বলুন? হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেল, জলসা করো, বিচিত্রানুষ্ঠান। তখন এ যুগের মতো গলিতে গলিতে সপ্তাহে 2টো করে জলসার রেওয়াজ হয়নি। তাই ছেলেদের বললাম গান থাকবে, বাজনা থাকবে, আবৃত্তি, আর তোমরা যদি চাও 2-1টি নাটকের খণ্ড দৃশ্য অভিনয়ও করতে পারো। ছেলেরা খুব খুশি, তবে একটু আপত্তির সুর তুলল। সবই ঠিক আছে, কিন্তু 2-1জন ভালো শিল্পী না থাকলে শুধু আমাদের গান বাজনা শুনতে কেউ কি টিকিট কিনবে? আমরা লাইব্রেরির জন্য কিছু টাকা তুলতে চাই। কলেজে আমাদের বছরে 2টো করে বিচিত্রানুষ্ঠান হতো।
সেই সব পরিকল্পনা আর আয়োজনের ভার ছিল আমার ওপর। বাইরে থেকে গায়ক গায়িকারা কলকাতায় এলেই আমি যোগাযোগ করতাম, তাদের নিয়ে আসতাম কলেজে। কিন্তু কলেজের অর্থ সামর্থ্য ছিল, পাড়ার ছেলেরা কি মোটা টাকা দক্ষিণা দিয়ে এদের আনতে পারবে? ছেলেদের এ কথা কিছু বললাম না, বেচারিরা কষ্ট পাবে। তাই মুখে বললাম, ঠিক আছে, খোঁজ করে দেখি কলকাতায় কে আছে, অন্তত একজনকে আনতে চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাদের কবে হবে? ছেলেরা তারিখ বলল। আমি যথা সময়ে বেরিয়ে পড়লাম। আগেই খোঁজ নিয়েছিলাম, দুজন এ সময় শহরে আছেন, লখনৌয়ের বেগম আনোয়ার আর ওস্তাদ জামির খাঁ। এদের দুজনের সঙ্গেই যথেষ্ট হৃদ্যতা আছে, অনেকবার কলেজে এসেছেন। প্রথমে গেলাম বেগম আনোয়ারের কাছে। সব শুনে বেগম বললেন, বুঝলাম, নিজে এসেছেন বাবুজি। হ্যাঁ, কি আর বলবো, কিন্তু আমি আজ রাতেই পাটনা রওনা হচ্ছি। পাটনা? হ্যাঁ, গর্দানিবাগে গানের আসর আছে, কথা দিয়েছি জবান রাখতেই হবে। কাসুর মাফ করবেন বাবুজি। এরপর আর কি বলবো, জিজ্ঞাসা করলাম, আচ্ছা আচ্ছা, ওস্তাদ জামির খাঁ কোথায় আছেন বলতে পারেন? শুনেছিলাম তিনি ভোপাল থেকে এখানে এসেছেন। জামির খাঁ সাহেব এখানেই আছেন, তবে শুনলাম তার শরীর খুব খারাপ। আসরে কি আর গান গাইবেন? দেখি চেষ্টা করে। আপনি বরং ঠিকানাটা বলুন। আচ্ছা, লিখে নিন। 7-3 বেনেটোলা লেন। আচ্ছা, খুদা হাফিজ বেগমজি। খুদা হাফিজ। বেগম আনোয়ারকে সেলাম জানিয়ে বেরিয়ে এলাম। ঠিক জায়গায় ট্রাম থেকে নামলাম। অপ্রশস্ত গলি, দুপাশে বস্তির সার, ইতস্তত মুরগির পাল বেড়াচ্ছে। জরাজীর্ণ বাড়ি, এক পাশের দেওয়াল ভেঙে পড়েছে, আগাছার ঝোপ। সাদা রং দিয়ে বাড়ির নম্বর লেখা। শিল্পীর খেয়াল ছাড়া আর কি, নইলে এমন জায়গায় ওস্তাদ জামির খাঁ থাকবেন এটা কল্পনারও অতীত। উঠোনে দাঁড়িয়ে ডাকলাম, ওস্তাদজি, ওস্তাদজি, ওস্তাদজি। বার তিনেক ডাকার পর ভেতর থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, কে কে ওখানে? ভেতরে ঢুকলাম। ঢুকেই চমকে উঠলাম। পরনে পাতলা একটা ফতুয়া, গালে দাড়ির ঝোপ, কোটরগত চোখ, ময়লা একটা তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন। আরে এ কি, আপনার চেহারা খুব খারাপ হয়ে গেছে ওস্তাদজি। শরীরটা কদিন খুব খারাপ যাচ্ছে, হাঁপানিতে বড় কষ্ট পাচ্ছি। একটু ইতস্তত করে আমার কথাটা নিবেদন করলাম। ওস্তাদজি থেমে থেমে বললেন, আপনি এসেছেন, আপনাকে না বলি কি করে? আপনার হাত দিয়ে আপনার হাত দিয়ে অনেক দিন অনেক টাকা পেয়েছি। কলেজের উৎসবে প্রত্যেক বছরেই আপনি নিয়ে গেছেন। কবে আপনাদের অনুষ্ঠান? আগে সামনের শনিবার। শনিবার? তার মানে এখনো 4 দিন সময় আছে। আপনি তো জানেন আমি মাঝরাতের আগে গান গাই না আসরে। আমি ঠিক রাত 12টায় যাব আমার এক দোস্তের মোটরে। আপনাকে কষ্ট করতে হবে না। দক্ষিণা টাকা কটা ওস্তাদজির সামনে রাখতেই তিনি মাথা নাড়লেন। টাকা আপনি উঠিয়ে নিয়ে যান বাবুজি, আপনি আমার বহুদিনের চেনা লোক। সে রাতেই টাকাটা আপনার কাছ থেকে নেব। হ্যাঁ। খুশি মনে উঠে এলাম। খবরটা দিতেই ছেলেদের মধ্যেও খুশির বন্যা বয়ে গেল। ওস্তাদ জামির খাঁ বিখ্যাত খেয়াল গায়ক,
তার মতো গুণী শিল্পী এই ছোট অনুষ্ঠানে গাইতে সম্মত হবেন তা তারা ভাবতেই পারেনি। লাল শালুর ওপর জামির খাঁর নাম লিখে ছেলেরা পাড়ার পথে ঘাটে টাঙিয়ে অনুষ্ঠানের দিন আমি গেটের কাছে অপেক্ষা করতে লাগলাম। জলসা শুরু হয়েছে 9:30। এখন রাত 11টা। আসরে লোক ভর্তি। জামির খাঁ অসুস্থ মানুষ। আশা করেছিলাম তিনি ঘণ্টাখানেক আগেই আসবেন, একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। 11:30 বাজল, 11:45। সর্বনাশ, ওস্তাদজির দেখা নেই। সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন, আসতে পারবেন না। কিন্তু এই কথাটা ঘোষণা করলেই চেঁচামেচি শুরু হয়ে যাবে। লোকে ভাববে মিথ্যা স্তোক বাক্য দিয়ে তাদের টিকিট কিনিয়েছি। শামিয়ানা জ্বালিয়ে দেওয়াও বিচিত্র নয়। আমরাও যে অক্ষত থাকবো এমন সম্ভাবনা কম। 12টা বাজতে যখন মিনিট 2 বাকি, তখন ভেতর থেকে একটি ছেলে এসে বলল, ভেতরে চলো, ওস্তাদজি এসে গেছে। তুমি এখানে কেন এখনো? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমি ঘাঁটি আগলে রয়েছি। উনি চলে এসেছেন? ওস্তাদজি এলেন কোথায় দিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল। ভেতরে গিয়ে দেখলাম মঞ্চের এক কোণে ওস্তাদজি বসে, সারা শরীরে কালো পোশাক। আমি প্রশ্ন করার আগেই বললেন, দোস্ত পেছনের রাস্তায় ছেড়ে দিয়ে গেল, একটু ঘুরপথ, তা আসতে অসুবিধে হয়নি। ঠিক 12টায় ওস্তাদজির গান শুরু হলো। ভালো করে শোনার জন্য আমি আসরে গিয়ে বসলাম। 2টি খেয়াল গাইলেন, রাগ যোগিয়া আর বৃন্দাবনী সারাং। কি অপূর্ব কণ্ঠলালিত্য, বোঝানো সম্ভব নয়। গান শুনে মনেও হলো না ওস্তাদজি অসুস্থ। আসর থেকে আরও গাইবার অনুরোধ আসতে ওস্তাদজি সেলাম জানিয়ে উঠে পড়লেন। তন্ময় হয়ে শুনেছিলাম। যখন খেয়াল হলো, দেখলাম মঞ্চে একটি তরুণ আধুনিক গান গাইছে, পাড়ারই কোনো ছেলে। ওস্তাদজির সম্মান দক্ষিণা আমার মুঠোর মধ্যেই ছিল। তাকে দেবার জন্য মঞ্চের ভেতরে গেলাম, কিন্তু ওস্তাদজি নেই। আরে ওস্তাদজি কে একজন বলল শরীর খারাপ বলে গান শেষ করেই তিনি চলে গিয়েছেন। পরের দিন ভোরে সেক্রেটারির মোটর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ওস্তাদজির হাতে টাকাটা দিয়ে আসব, আর সেই সঙ্গে তাকে ধন্যবাদও দিয়ে আসব অমন চমৎকার গান করার জন্য। জামির খাঁর গান আমি আগেও কয়েকবার শুনেছি, আমাদের কলেজের বাইরে। কিন্তু কাল রাতের মতন তার গাইবার ঢং, গলার এমন অপূর্ব কাজ কোনোদিন বোধহয় শুনিনি। কি লজ্জার কথা, তার মতন একজন উঁচু দরের শিল্পী শহরের নিভৃত কোণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। মোটর গাড়ি থামল। উঠানের ওপর একটা বেঞ্চ পাতা, তাতে গুটি 3 ভদ্রলোক বসে আছেন। শিল্পীদের পরিত্রাণ নেই। কাল অত রাতে ফিরেও আবার কোথাও হয়তো যেতে হবে, কিংবা লোকেরা আগাম বায়না দিতে এসেছেন। উঠোনে দাঁড়িয়ে ডাকলাম, ওস্তাদজি, ওস্তাদজি। কোনো সাড়া নেই। খুব সম্ভবত ওস্তাদজি ক্লান্ত হয়ে ঘুমুচ্ছেন। আর একটু বেলা করে এলেই হতো। ভেতরে যাব কিনা ভাবছি, এমন সময় বেঞ্চে বসা একটি লোক এগিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। আপনি কাকে খুঁজছেন? ওস্তাদজিকে। কোন ওস্তাদজি? ওস্তাদ জামির খাঁ, বিখ্যাত খেয়াল গায়ক। লোকটি বার কয়েক আমার আপাদমস্তক দেখে প্রশ্ন করল, তা আপনি আসছেন কোথা থেকে? আমি চাপাতলা বয়েজ ক্লাব থেকে আসছি। কাল রাতে ওস্তাদজি আমাদের ওখানে গান গাইতে গিয়েছিলেন। শরীর খারাপ বলে তাড়াতাড়ি চলে আসেন, তাই তাকে টাকাটা দিতে এসেছি। লোকটি আমার মুখের দিকে একটু দেখে হাত নেড়ে বেঞ্চে বসা একটি লোককে ডাকলেন। তিনি আসতেই উর্দুতে তার সঙ্গে কিছুক্ষণ কি যেন বললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আসুন আমার সঙ্গে। লোকটির পেছন পেছন ভেতরে গেলাম। এক হাতে পর্দা সরিয়ে উঁকি দিয়েই চমকে উঠলাম।
ওস্তাদ জামির খাঁ শুয়ে আছেন, দুটি হাত বুকের ওপর জড়ো করা, চোখ নিমিলিত। বোঝা যায় দেহে প্রাণের লক্ষণ নেই। লোকটি অশ্রুরুদ্ধ কণ্ঠে আমায় বললেন, ওস্তাদজির কাল রাত 12টায় ইন্তেকাল হয়েছে। আমরা মৌলভীর জন্য অপেক্ষা করছি বাবু। রাত 12টায়? মানে রাত 12টায় ওস্তাদজি মারা গেলেন? আস্তে আস্তে পিছিয়ে এলাম, ঘর থেকে উঠোনে, উঠোন থেকে রাস্তায়। এ কি সম্ভব? এ তো শুধু আমার চোখের ভুল নয়। অগণিত দর্শক তাকে দেখেছে, অগণিত শ্রোতা তার গান শুনেছে। বলতে বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। কত বছর হয়ে গেল, কিন্তু এখনো যেন সমস্ত ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। কি এর ব্যাখ্যা? জবান রাখার জন্য? ওস্তাদ জামির খাঁর আত্মা আমাদের আসরে গিয়ে গান গেয়ে এসেছিলেন কিনা এমন প্রশ্ন আমাকে করো না, এর উত্তর আমার জানা নেই। তবে এইটুকু জানি, সংবাদপত্রে ওস্তাদজির মৃত্যুর খবর পড়ে আমার মতন বহু লোকই চমকে উঠেছিলেন, যারা সে রাতের আসরে ওস্তাদজিকে দেখেছিলেন, তার দুখানি অনবদ্য গান শুনেছিলেন। অনেকেই মনকে বুঝিয়েছিলেন কাগজে মৃত্যুর সময়টা ভুল লিখেছে, কিন্তু আমি মনকে কি বোঝাবো? তাই বলছিলাম, বিশ্বাস করো, বিশ্বাস ছাড়া আর পথ নেই। আজকের বৈঠকের আসর ভাঙার আগে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আপনাদের কিছু পছন্দের গল্প যা আমরা পাঠ করে আপনাদের আনন্দ দিতে পারি, সেগুলি আমাদের কমেন্ট করে বা আমাদের অফিসিয়াল মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আমাদের মেল আইডি হল gopubaithok@gmail.com। অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামতের। দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন ও ভালো রাখবেন। শুভরাত্রি।